নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার ডে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি তাই আপনারা সকলে শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভারতের অখণ্ডতা, আমরা সকলেই ভারতবাসী। আমিও একজন ভারতের নাগরিক হিসেবে, ভারতবাসী হিসেবে এইটুকু আমাদের কাম্য যে আমাদের দেশ যেন সংহতিপূর্ণ থাকে, বিদেশি আক্রমণ থেকে যেন আমাদের দেশ সুরক্ষিত থাকে, আমাদের দেশ যেন ধনে সম্পত্তি আর্থিকভাবে এবং সামাজিকভাবে যেন একটা ভালো জায়গায়, বিশ্বের একটা ভালো জায়গায় যেন পৌঁছে যায়। আর বিভেদকামী শক্তি এরকম অনেক বিভেদকামী শক্তি আছে আমাদের দেশে। অনেক কিছু অরাজনৈতিক দল, কিছু রাজনৈতিক দল আছে যারা দেশ বিরোধী, যারা পাকিস্তানপন্থী, যারা চীনপন্থী, যারা বাংলাদেশপন্থী। জয় বাংলা স্লোগানটা অবশ্যই বাংলাদেশ থেকে ধার করা। আর বন্দে মাতরম, জয় শ্রীরাম, এটা তো একটা স্লোগান। এটা আমাদের দেশীয় ভাবধারা সংস্কৃতিতেই মিশে আছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরম আমাদের জন্মের আগে যারা স্বাধীনতা আন্দোলনের জন্য, স্বাধীনতা সংগ্রামীরা সংগ্রাম করেছেন দেশের স্বাধীনতার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করত এই বন্দে মাতরম কথাটা। তারপর তো গান আছে। এগুলো কোথাও বিদেশ থেকে বা বাংলাদেশ থেকে, চীন থেকে বা পাকিস্তান থেকে ধার করা নয়। অতএব যারা এটার বিরুদ্ধে, যারা এই ভাষাগুলোর বিরুদ্ধে, স্লোগানটার বিরুদ্ধে, তারা, আমি মনে করি না এরা আমাদের দেশের অখণ্ডতাকে রক্ষা করতে পারে, করার ইচ্ছে আছে। এই যে ককরোচ পার্টি, তার একজন নেতা আসানা ওয়াংচুক, সিকিমের লোক, সিকিমের মানুষ, প্রচণ্ড শিক্ষিত। উনি একদম খুব সচ্ছল পরিবারের ছেলে। ওনার সম্বন্ধে আমার ভিডিওগুলো দেখবেন আমার ইউটিউব চ্যানেলে। ওনার সম্বন্ধে আমি অনেক স্টাডি করে আমি ভিডিও করেছি। তার ভালো একটা এনজিও আছে। এত সচ্ছল পরিবারের ছেলে পায়ের উপর পা তুলে বসে তিনি জীবনযাপন করতে পারতেন, জীবন অতিবাহিত করতে পারতেন বিলাস ভ্যাসনে। কিন্তু তিনি তা না করে তিনি একটা এনজিও করে বিদেশ থেকে প্রচুর তিনি দান পেয়েছেন। সেটা নিয়েও অনেক রকম কথা আছে, সেগুলো আমি সঠিক বলতে পারবো না, সঠিক কি মিথ্যে। কিন্তু তিনি সিকিমের প্রত্যেকটা দুর্গত মানুষদের কাছে, সেটা আপনার ন্যাচারাল ক্যালামিটি থেকে শুরু করে ভেরিয়াস কাইন্ড অফ দ্য ডিজিজ, রোগ, অসুখ বিসুখ বা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তিনি কিন্তু তার টিমকে নিয়ে ওই পাহাড়ের প্রান্তিক জায়গাগুলো, যেহেতু আমি প্রচুর পাহাড়ি এলাকায় চাকরি করেছি, ঘুরেছি, সমতল লোকের পক্ষে কখনো সম্ভব নয় সেসব জায়গায় উঠে গিয়ে মানুষকে সেবা দেওয়া, পরিষেবা দেওয়া। ওয়াংচুক নিজে থেকে তার পার্টি, তার দল নিয়ে গিয়ে, এনজিও দল নিয়ে গিয়ে, সমাজসেবাটা দল তার আছে, সেটা নিয়ে গিয়ে তিনি সেই সব দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তাদের খাবার দিয়েছেন, তাদেরকে পাহাড়ের সেই দুর্গত ধস নেমেছে, প্রচণ্ড বৃষ্টি, হড়কা বান নেমেছে, সেখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে আনতে তিনি সাহায্য করেছেন তার অতীত জীবন। তারপরে বাবার সঙ্গে কোনো একটা বিষয়ে অনেক অশান্তি হয়। আমার ভিডিওগুলো দেখবেন তো জানতে পারবেন। বাবা একজন খুব ভালো কংগ্রেসি নেতা ছিলেন, ভালো মাস লিডার ছিলেন। তার সঙ্গে কোনো কারণে একটা অশান্তি হয়, তিনি ঘর থেকে বেরিয়ে যান। নিজের চেষ্টায় তিনি ভারতের বিভিন্ন জায়গায় তিনি পড়াশোনা করে তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন। তিনি খুব হেলাফেলা মানুষ নন। যাই হোক, মানুষকে কী বলছে আমি অতটা নিয়ে তর্ক বিতর্কে যাচ্ছি না। এই যে দিল্লিতে যে ককরোচ পার্টির তত্ত্বাবধানে বা নেতৃত্বে যে আন্দোলনটা হলো, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার বিরুদ্ধে, অবশ্যই সেটা আমি সমর্থন করি না। তাদের উপযুক্ত শাস্তি বলতে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্ট অবশ্যই দেওয়া উচিত। ধরা পড়েছে, ধরছে, এবং এই আন্দোলনের চাপে হোক বা যে কোনো কারণ হোক, বর্তমান কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার কড়া আইন পার্লামেন্টে
এনেছে যে যারা এই কাজে যুক্ত, যে নানা রকম পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে টাকা নেওয়া, এবং যারা পরীক্ষার্থী, যারা জেএনজির সময় যারা পরীক্ষা, সেই যুবক যুবতীরা পরীক্ষা দিয়ে যারা জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাদের জীবন ভবিষ্যৎ নষ্ট করার অধিকার তো তাদের নেই। এটা দেশ বিরোধী কাজ। তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, কড়া পানিশমেন্ট দেওয়া উচিত। আমাদের দেশে কিছু কিছু আইন আছে, যে আইনগুলো কড়া নয়, যার জন্য কিছু বিরোধী দল, ভারত বিদ্বেষী বলেছে বারবার, রাজনৈতিক দল, কিছু অরাজনৈতিক দল আছে, দেশের সম্পদ ভোগ করছে, দেশের জন্মেছে, ভারতবর্ষে জন্মেছে, তার আলো বাতাস ভোগ করছে, এখানে চাকরি করছে, এখানে জন্ম, বেড়ে উঠেছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশের বিরুদ্ধে তারা বিদেশি শক্তির মদতপুষ্ট হয়ে দেশবিরোধী কাজ করছে। তাদেরকে অবশ্যই চিহ্নিত করে কড়া দাবাই দেওয়া দরকার। আমি প্রথম ভারতবাসী, মানে অ্যাজ পার মাই এডুকেশন, অ্যাজ মাই নলেজ, আমি প্রথম ভারতবাসী, তারপর আমি বাঙালি। আমাদের উচিত আমাদের দেশকে রক্ষা করা। অবশ্যই দেশের সরকার, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার, যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, নিশ্চয়ই তার বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করা। কিন্তু এই আন্দোলনের নামে যদি ধ্বংসাত্মক কাজ করা হয়, প্রধানমন্ত্রী কুরুচিপূর্ণ পোস্টার নিয়ে, খুব জঘন্য পোস্টারটা আমি আমার ভিডিওতে দিতে পারিনি, অনেকে দেখেছেন, সেটা নিয়ে একজন বাঙালি অভিনেত্রী, তিনি যে অজুহাতটা দিচ্ছেন, হাস্যকর অজুহাত, তিনি দেখেননি, চশমা পরেছিলেন, গগলস পরেছিলেন, চশমা পরেননি, সেটা একটা বেছে নিয়েছেন, সেইটাই সেরকম একটা কুরুচিপূর্ণ আমাদের দেশে, সে যে দলের হোক, আফটার অল তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। দেশের কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সে যে পার্টি করি না কেন, যে পার্টিরই হোক না কেন, তাদের অপমান করার অধিকার সুস্থ মস্তিষ্ক, ভদ্র সভ্য ভারতের নাগরিকের ব্যবহারজনিত কাজ নয়, উচিত নয়। সেটা করেছেন, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। জানি না, এখন তো আমাদের আইন আদালত জেনে শুনে অনেক দাগি মানুষদের সে আগাম জামিনও দিয়ে দিচ্ছে। যথেষ্ট প্রমাণ আছে, আগাম জামিনের আবেদন করছে, আগাম জামিনও পেয়ে যাচ্ছে। কেন পেয়ে যাচ্ছে সেটা আইনই বলতে পারবে, সেটা তাই বলতে পারবো না। কিন্তু তাদের আগাম জামিনটা দেওয়া উচিত নয় আমরা বলে মনে করি, এবং ক্ষুদ্র মানুষ হিসেবে সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করা উচিত, যেহেতু তার বিরুদ্ধে অ্যান্টি সোশ্যালিজম আর লট অফ এভিডেন্স আছে। এইবার এই বিভেদকামী শক্তিগুলোকে উৎখাত করতে সব ভারতবাসীকে, সব রাজনৈতিক দলকে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। ধর্মতলায় যে এই দিল্লির মতো ধর্মতলায় যে একটা মিছিল ডাকা হয়েছিল, আমি জানি সেটা বোধহয় খুব সম্ভব বামপন্থীরা ডেকেছিল, সেখানে এমন কিছু লোককে চিহ্নিত করা হয়েছে যারা ধ্বংসাত্মক করে সাংবাদিকদের মেরেছে, সাংবাদিককে পিটিয়েছে, পুলিশের গায়ে হাত তুলেছে, পুলিশকে মেরেছে, ইট পাথর ছুঁড়েছে। এটা আন্দোলনকারীদের সভ্যতা শিক্ষা বলে? এটা কোনো ছাত্রছাত্রীদের কাজ? আপনি দেখবেন ভিডিওতে আছে, কিছু লোক আছে, তাদের দেখলে আপনার মনে হবে সে শিক্ষিত, পড়াশোনা জানে, নিজের নামটা সই করতে পারে, বয়স 60+ 70+, দাড়ি, কাঁচা পাকা দাড়ি, ফতুয়া পরিহিত। আপনি দেখলেই বুঝবেন সেই লোকগুলো শিক্ষার জগতের সঙ্গে জড়িত। এই ধরনের কিছু লোক এই মিছিলের ছিল, উস্কিয়েছে পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। একটা বিশৃঙ্খল অবস্থা এই কলকাতায় কদিন আগে ধর্মতলায় হয়েছে। এগুলো আশা করি কোনো সুস্থ মানুষ, সুস্থ নাগরিক এগুলো বরদাস্ত করবে না। আর একটু আগে যেটা বললাম, এর আগেও আমি বলেছি, দেশবিরোধী প্রচুর গ্যাং আমাদের দেশে আছে, আমাদের রাজ্যে আছে, বিভিন্ন রাজ্যে আছে, দেশে আছে। এদের উৎখাত করতে হবে। এরা বাংলাদেশকে সাপোর্ট করছে, এরা পাকিস্তানকে সাপোর্ট করছে, এরা চীনকে সাপোর্ট করছে।
এই তিনটা দেশের কোনো দেশ যদি কোনো দিন, জাস্ট আমি একটা অ্যাজামশন বলছি, অ্যাজ এ ইলাস্ট্রেশন আই এম টেলিং দ্যাট, যদি ভারত দখল করে, এই যে বিভেদকামী রাষ্ট্রবিরোধী যে এইসব রাজনৈতিক দল, অরাজনৈতিক দল বা গ্যাংগুলো আছে বা ব্যক্তিগুলো আছে, তারা বাঁচবে? তারা বাঁচতে পারবে? কোনো বহিরাগত দেশ যদি আমাদের দেশটা দখল করে, আগে তাদেরকে কোতল করবে। যাই হোক, আমি জাস্ট একটা অ্যাজ ইলাস্ট্রেশন আই ব্রিং আউট দ্যাট, একটা ইলাস্ট্রেশন আমি বললাম কথাটা। এই বিভেদকামী শক্তিগুলোকে, এই মানুষগুলোকে জেলে পুরে দিতে হবে, ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, কড়া দাবায় দিতে হবে, কড়া ডোজ দিতে হবে, যাতে ভবিষ্যতে এরা কখনো দেশবিরোধী কাজ করতে না পারে। আন্দোলন করার সকলের অধিকার আছে, শান্তিপূর্ণ আন্দোলন করো। আমার মনে হয় না যদি পুলিশ কোনো শান্তি কামী কোনো আন্দোলনের উপরে লাঠিচার্জ করে সেটা ঘোর অন্যায়। আবার যদি সেই আন্দোলন দেশ বিরুদ্ধে ধ্বংসাত্মক পর্যায়ে পৌঁছে যায়, গাড়ি জ্বালিয়ে দেওয়া, পুলিশকে পেটানো, সরকারি সম্পত্তিতে আগুন জ্বালানো, নষ্ট করা, ইট পাটকেল ছোড়া, সেগুলো অবশ্যই পুলিশের অধিকার আছে লাঠিচার্জ করা, সেগুলো অবশ্যই অধিকার আছে সেই পরিস্থিতিটাকে আয়ত্তে আনা। রাত্রে বিদেশে ওরা কি ছেড়ে দিত নাকি? ছাল ছাড়া ছাড়িয়ে দিত। এটাই বলার জন্য আমার এটার সঙ্গে যে ভিডিওগুলো আছে দেখবেন, আমাদের সতর্ক হওয়া উচিত। এইসব মানুষদেরকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে সমাজ থেকে উৎখাত করতে হবে, পারলে দেশ থেকে উৎখাত করতে হবে। এরা দেশবিরোধী, এরা রাষ্ট্রদ্রোহী, এরা দেশদ্রোহী। যাই হোক, আমার ভিডিওগুলো দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডোন্ট স্কিপ করবেন না। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়। দেশের ভিতরে, রাজ্যের ভিতরে থেকে দেশকে দুর্বল, রাজ্যকে দুর্বল করবে, এই জিনিস রাষ্ট্রবাদী সরকার করতে পারে না। দেখুন, আজকে যে ছবিটা দেখা গেল তার প্রেক্ষাপটটা তো শুরু হয়েছিল জুন মাসের 6 তারিখে, যখন যন্তর মন্তরে এই সিজেপি বা ককরোচ জনতা পার্টির আন্দোলন বা ধর্নাটা শুরু হয়। মূল দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। তারপরে আপনারা জানেন দিল্লিতে আন্দোলন, কলকাতায় আন্দোলন হয়ে তারপর আজকে বিজেপির এই জোড়া একেবারে তেরঙ্গা যাত্রা বা তেরঙ্গা মিছিল তারা করলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তরুণজ্যোতি তিওয়ারির কাছে, একটু একেবারে প্রথম দিন থেকে এই আন্দোলনের প্রতি যদি আরেকটু যত্নশীল কেন্দ্রীয় সরকার হতো, তাহলে আজকের এই পরিস্থিতিকে এড়ানো যেত না তরুণজ্যোতি? আন্দোলনটা কিসের ছিল বলতো? ধর্মেন্দ্র প্রধান মহাশয়ের ইস্তফা? তা তো না। নিট পেপার লিক একটা বড় ইস্যু হলো, হাইপাওয়ার একটা কমিটি ডেভেলপ হলো, ইনভেস্টিগেশন হলো, সেকেন্ড পরীক্ষা হলো, রিক্রুটমেন্ট পর্যন্ত, মানে ভর্তি পর্যন্ত হয়ে গেল। তারপর হঠাৎ করে সেশনের আগে একটা স্টেজ ড্রামা করার কারণ কি কেউ বোঝে না? এই কারণটা তো আজকে আরো পরিষ্কার হয়ে গেছে। আজকে অবভিয়াসলি পেপার লিক একটা বড় ইস্যু, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার। অ্যান্টি পেপার লিক বিল পার্লামেন্টে প্লেস করা হলো। কি বলা হলো? 10 কোটি টাকা ফাইন, 10 বছরের ইমপ্রিজনমেন্ট আর 3 মাসের মধ্যে জাজমেন্ট। বিরোধীরা যারা এই পেপার লিক নিয়ে প্রচন্ড সরব ছিল, তারা এটাকে না 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 করতে করতে ওয়েলে কেমন আমরা বলতো, তারা তো একদম স্বাগত জানানো উচিত ছিল। আসলে আবার কি বলতো, এরা হচ্ছে মিসগাইডেড পাবলিক, এই বিরোধীরা। আমি বলছি না ভারতবর্ষের জেনজি আর কলকাতার যে জেনজি গুলো, সকল কোট আনকোট জেনজি যারা বিক্ষোভ হলো, তারা তুমি চেহারাগুলো দেখেছো? কয়েকজন স্কুলের গন্ডি পেরিয়ে সন্দেহ আছে, হ্যাঁ কিছু সংখ্যক তো রিয়েলি স্টুডেন্টস আছে। আসলে জেনজি কে এরা না মিস ইন্টারপ্রেট করে ভুল ভাবে। আজকের জেনজি 2026-এ যারা এখন যারা জেনজি যাদেরকে বলা হয় আমাদের, তারা খালি ওই পাবে যাওয়া পাবলিক নয়, কিন্তু তারা ভাবনা চিন্তা করে না এরকম নয়।
তারা ভাবনা চিন্তা করে, তারা সরকার তৈরি করে, পশ্চিমবঙ্গ সরকারটা তারাই তৈরি করেছে, এবং এর সাথে তারা ভজন জ্যামিং পর্যন্ত করে। না, কিন্তু আমি বলছি নিঃসন্দেহে তারপরেও প্রশ্ন থাকবে যে স্টেজ ড্রামা যদি হয়ে থাকে তাহলে শেষ পর্যন্ত সেই ড্রামার কাছে মাথা নোয়ানো কেন হলো? কেন তাহলে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন যদি স্টেজ ড্রামা হয়ে থাকে? আবার বলছি, নিউ বিল আনা হয়েছে, নিউ বলা এই বিলটা আনা হলো এতদিন পরে, মানে সরকার মনে করেছে তার নিউ বিল প্রয়োজনীয়তা আছে। অপোজ করা কেন হলো? আবার সিম্পলি বলা সিজিপি, সোকল সিজিপি, যার নাম নিয়ে এত কিছু চলছে, সিজিপি কে পরিষ্কার প্রশ্ন করা হয়েছিল যে তোমরা পাঞ্জাবের বেলা কি কিছু করবে? গাড়ির দেখলাম মানে উইন্ডো শিলটা উঠে গেল, কোনো উত্তর আসে না। কিন্তু আবার বলছি, এটা অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি স্টেজ ড্রামা, এবং যখন ইস্যুটা সলভ হয়ে গেছিল তারপরে ড্রামা। আবার বলছি, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট, অটল বিহারী বাজপেয়ী যেটা কথা বলে গেছে। আমার প্রশ্ন একই থাকবে যে ড্রামা যদি হয়ে থাকে তাহলে সেই ড্রামার যারা খুশি না, আমি বলছি তোমাকে, সেই দুজনের সঙ্গে কেন্দ্রের দুই মন্ত্রী তারা কেন তাহলে পরপর বৈঠকগুলো করলেন, এবং শেষ পর্যন্ত কেন এই ড্রামা কোট আনকোট ড্রামার সামনে মাথা নোয়ালো কেন্দ্র সরকার? আবার থাকবে, ডিসেন্ট ইজ দ্য মানে এসেন্স অফ ডেমোক্রেসি, রাইট? তোমার ডেমোক্রেসিতে প্রতিবাদ করার প্রতিবাদের নামে যেগুলো চললো সেগুলো তো অধিকার। তার মানে কেন্দ্র মনে করছে দাবিটা ন্যায়সঙ্গত ছিল। আমি আবার বলছি, ডিসেন্ট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। যারা দেশের ভোটার, তাদের সম্পূর্ণ রাইট আছে কোনো ধর্ণা প্রদর্শন করার, কোনো কিছু প্রোটেস্ট করার, প্রোটেস্টটাকে ভায়োলেন্স রূপে নিয়ে যাওয়া না, তার কারণ আছে। আমি বলছি আজকে ডেমোক্রেসির এসেন্স হচ্ছে ডিসেন্স, এটা তরুণজ্যোতি তিওয়ারি বলছে। দিল্লি পুলিশ কি সেটা মনে করেছিল? এসেছেন এবং সেখানে তিনি যান, সেখানে গিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি নতুন অভিযোগ দায়ের করেছেন এবং তার তদন্ত করে দেখা প্রয়োজন বলে মেডিকেল কাউন্সিলকে তিনি আবেদন জানিয়েছেন। রাজীববাবু, আজকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে আপনি কি আবেদন জানালেন এবং অভিযোগটাই বা কি রাখলেন? The Medical Council of India, clause number 1.4.1, এই রুলসে বলা আছে যে কোনো মেডিকেল সার্টিফিকেট যদি কোনো ডাক্তার দেন, কমপক্ষে তার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, অথবা তার মানে অ্যাড্রেস থাকাটা অত্যন্ত জরুরি। কিন্তু অদ্ভুতভাবে এই ডকুমেন্ট, যে ডকুমেন্টটাকে শো করে উনি বিদেশ যাবেন, আমেরিকা যাবেন বলে উনি সার্টিফিকেট জমা করেছেন, সেই সার্টিফিকেটে এগুলো কিছু নেই। তার মানে এটা দাঁড়াচ্ছে যে উনি কলকাতা হাইকোর্টে যে ডকুমেন্টটা জমা করেছেন সেটা তদন্ত সাপেক্ষ। যদি এই ডকুমেন্টে যদি দেখা যায় যে হ্যাঁ ডাক্তার উনি জেনে শুনে এইরকম একটা সার্টিফিকেট দিয়েছেন, তাহলে অ্যাজ পার ল মেডিকেলের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী সেই ডাক্তারের বিরুদ্ধেও ব্যবস্থা হোক এবং অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার বিষয়টা ক্যান্সেল করা হোক। সুতরাং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের কাছে যে আবেদন জানিয়েছেন এবং সেই আবেদনপত্রের সঙ্গে তিনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যের মধ্যে রাজীব সরকারের যেটা স্পষ্টত অভিযোগ, যে ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে, এইখানে এই যে মেডিকেল সার্টিফিকেট তিনি যেটা সাবমিট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা রাজীব সরকার বলছেন, সেখানে যে ডাক্তারের নাম দেওয়া আছে সেখানে কিন্তু কোনো রকম তার রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং তার ঠিকানাও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে এটাই তার আবেদন এবং তার যেটা অভিযোগ যে এক্ষেত্রে কিন্তু নিয়ম না মেনে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো এই আবেদন করা হয়েছে এবং সেই বিষয়টাই তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই তার এই আবেদন। দেখুন, গতকাল আমরা সেবাশ্রয় ক্যাম্পের ছবি দেখিয়েছিলাম, এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্ট ছিল, যেখানে ফলতায় এই সেবাশ্রয় ক্যাম্পে দেখা গেছে গুচ্ছ গুচ্ছ এরকম মেডিকেল রিপোর্ট পড়ে রয়েছে, যেখানে না চিকিৎসকের নাম আছে, না চিকিৎসকের সই রয়েছে, না রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। এক্ষেত্রে রাজীব সরকার যে অভিযোগ করছেন সেটা যদি সত্যি হয় তাহলে শুধু সেখানে জালিয়াতি নয়, নিজের সম্পর্কে যে তথ্য দিচ্ছেন সেখানেও কি তার মানে জালিয়াতি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? খেয়াল রাখতে হবে, যেটা নিয়ে সলিলদার কাছে আসবো, এই নথি হাইকোর্টে জমা পড়েছে সলিলদা অভিযোগ অনুযায়ী। পাপের বোঝা তো দিন দিন বাড়ছে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। তবে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, এক্সরে মেশিন কোথাও মুভ করা যায় না, সেইগুলো কিন্তু নিজে ইনফ্লুয়েন্স করে প্রভাব খাটিয়ে হসপিটাল থেকে ডিএমএইচকে বলে সিএমএইচকে বলে নিয়ে চলে এসছে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টে একটা কেস হয়েছে, যে ডাক্তার নয় তাকে ডাক্তার বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছে, চিটিং উইথ ইম্পারসোনেশন। আমি তো বলছি এখন পর্যন্ত 4 থেকে 5খানা তার নামে মামলা হয়েছে। আমি বুঝতে পারছি না, কিছুদিন আগে আমি দেখলাম তোমাদের সংবাদ মাধ্যমে দেখলাম সিআইডি, এসটিএফ এবং ডায়মন্ড হারবার পুলিশ একটা সিট গঠন করে তদন্ত স্টার্ট করেছে। কোথায় তার কোনো অগ্রগতি কিছু আমি দেখতে পাচ্ছি না। একটার পর একটা কিন্তু তার এগেন্স্টে একটা হ্যাবিচুয়াল ক্রিমিনাল বলতে হবে। হ্যাবিচুয়াল ক্রিমিনাল ইন দ্য সেন্স
এই দেখো, তারপরে তুমি দেখবে করোনার নাম করে কিন্তু দিনের পর দিন নানা রকম টেস্ট করিয়েছে লোককে, 2020 থেকে শুরু করেছে। কেবল তাই না, যে বিল্ডিং বানিয়েছে, প্রাসাদোপম বিল্ডিং, তাতে ইএনটি, তাতে সার্জারি, তাতে মেডিসিন, তাতে অ্যান্টি চেম্বার, এই সমস্ত করে বিলাসবহুল প্যালেসিয়াল বিল্ডিং করেছে। কে দিয়েছে টাকা? ফান্ডিং কার্ড কোথা থেকে উৎস হলো, কোন অর্থ থেকে ব্যয় হলো, সরকারি অর্থ কিনা, নিজের অর্থ হলে তো সোর্স অফ ইনকাম দেখা, সেগুলো দেখা। এখন পর্যন্ত দেখো, আজ গত 1 থেকে 1.5 মাস হয়ে গেল এই সেবাশ্রয় নিয়ে যে সমস্ত স্ক্যাম বেরিয়েছে, এখনো কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সির কোনো হেলদোল নেই, কেবল এফআইআর গুলো করে রেখেছে, কোন ইনভেস্টিগেশনে যে জায়গাটা সলিলদা বলছেন যে অভিযোগের পাহাড় হচ্ছে, কিন্তু সেই অভিযোগের পাহাড়ের সঙ্গে সমান্তরাল ভাবে কি তদন্তটাও সমানভাবে হচ্ছে? আমি 3টে অভিযোগের কথা বলছিলাম, এবার আরেকটা বিষয় দর্শকদের সামনে রাখবো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বিপাকে, তার কারণ 1100 বিঘা সরকারি জমি দখল হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর আদালত। কৃষ্ণনগর আদালত নদিয়ার নাকাশিপাড়ায় সরকারি জমি দখল হয়েছে বলে অভিযোগ, মূল্যবান গাছ বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ, অবৈধভাবে মাটি পাচার করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে, এবং এই অভিযোগের প্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত শীর্ষে দাদা, খাস জমি থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে আদালতের বিচার প্রক্রিয়াতে ভুল তথ্য দিচ্ছেন। ভুল তথ্য দেয়াটা 7 বছরের কারাদণ্ড, আর যে আদালতের বিচার প্রক্রিয়াতে যে ভুল তথ্য যদি জেনে শুনে দেন, কারাদণ্ড সমেত অর্থের জরিমানা পর্যন্ত হয়। কি করছেন কি আপনি? নিজের প্রত্যেকটা জায়গাতে করেছেন। আজকে কার কনজিউমার ফোরামে তারা মামলা করতে পারেন, কার হাত গেছে, কার পা চলে গেছে, কে তার শরীরটা পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে ওষুধ খেয়ে। এ পর 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 তথ্যগুলো ভুল, এবং নিজস্ব যে কটা কাজ করেছেন প্রত্যেকটা কাজে দুর্নীতি, প্রত্যেকটা কাজে তার নজিরবিহীন একটা কাজ করেছেন। এটা কি করছেন? এবং এই যে এফআইআর গুলো হচ্ছে, সেই প্রত্যেকটা তদন্ত করা উচিত, এবং তদন্ত অবশ্যই হচ্ছে এবং অগ্রগতি তো হবেই। আর এই সরকারি খাস জমির ওপর এরকম করছেন, শুধু কৃষ্ণনগর কেন, মেদিনীপুরও কেন করেছেন আপনারা? সেই জায়গাতে প্রত্যেকটা জায়গা পুরো ঘিরে ধরছেন, ঘিরে খাস জমিগুলোকে কোনো ফ্ল্যাট বানিয়ে দিচ্ছেন। এটা প্রতিটা জিনিসে আজকে মানুষের কাছে তখন ভয়ে তারা এফআইআর করতে পারেননি, মানুষ তখন যেতে পারতেন না, মানুষ তখন দিনের পর দিন ভয় পেতেন, এবং ভয় দেখিয়ে প্রভাবশালী হাত, তারা প্রমোটার, প্রত্যেকে এই কাজগুলোতে জড়িত আছে। আমি বলছি নিজেকে কি একটা, আজকে 10 বছর পরে একটা ইস্যু পেয়েছে, 10 বছর পরে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সেটাও আবার রাহুল গান্ধীর নাম নিয়ে ইস্যু। অতএব এই ছেলেটা আমাদের নয়, এখনো আমাদের পশ্চিমবঙ্গের কোন নেতা সাউথ করতেই পারছে না, তা আমরা কি বলবো এখানে বলুন? বেশ, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে কংগ্রেস এই সবকিছু দেখবার পরও তারা কোথাও না কোথাও গিয়ে প্রচ্ছন্ন হলেও সিপিএম কে মদত দিচ্ছে, যেই কারণের জন্য যখন এই কনফারেন্স সামনে আসলো, যখন পরিষ্কার করে অভিযুক্ত বললো যে রাহুল গান্ধী আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে, রাহুল গান্ধীর কথাটাই সে সেখানে এসেছে, তারপরেও কংগ্রেসের পক্ষ থেকে, অন্তত প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কোন রকমের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আপনি আমাদের সঙ্গে থাকুন, এখানে একটা গ্রাফিক্স আপনাদের সামনে আমরা তুলে ধরবো, একটু দেখানোর চেষ্টা করবো যে এই প্রশ্ন ফাঁস কাণ্ড জানিয়ে যন্তর মন্তরের রীতিমতন কংগ্রেসের তরফ থেকে প্রোটেস্ট করা হয়েছে। তারা সেই সকল ককরোচদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, সেই সকল আরশোলাদের পাশে দাঁড়িয়েছে, এমনকি সেখানে দাঁড়ানোর পরও কোথাও না কোথাও গিয়ে তাদের এটা মনে হয়নি যে এই ইন্ডি জোটের একাংশের নেতৃত্বে যেই রাজ্যগুলো রয়েছে সেখানে এরকম প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। কিন্তু সেখানে তাহলে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? গ্রাফিক্যালি যে ছবিগুলো আপনাদের সামনে রেখেছি, দেখুন ফাঁস কোন কোন প্রশ্নগুলো কোন কোন জায়গায়। পাঞ্জাবের ক্ষেত্রে বলি, শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং সেই পিটিইটি, সেখানে যেমন নিয়োগে দুর্নীতি হয়েছে, পাশাপাশি ফার্মেসি অফিসার নিয়োগের পরীক্ষাতেও দুর্নীতি হয়েছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এবং ইংরেজি পরীক্ষা, সেখানে প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসে। তাহলে এক্ষেত্রে সেই পাঞ্জাবের শিক্ষামন্ত্রী যে রয়েছে তার পদত্যাগের দাবি, সেই দাবিতে কংগ্রেস এবং ইন্ডি জোটের যারা সদস্যরা রয়েছে তারা সরব হবে। তো পরের প্রশ্ন থাকছে, যেখানে কেরালা, সেখানেও কিন্তু পিএসসি, পাবলিক
পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রেও রীতিমতন প্রশ্ন ফাঁসের অভিযোগগুলো সামনে উঠে আসে। সেক্ষেত্রে সেইখানে যারা শাসনে রয়েছে সেই শাসক দল তারা পদক্ষেপ নেবে তো? একই সঙ্গে অভিযোগগুলো উঠে আসছে কেরালা বিশ্ববিদ্যালয়, সেখানে এর ইতিহাস পরীক্ষা, ভাবতে পারেন হিস্ট্রি পরীক্ষার পেপার পর্যন্ত লিক হয়ে যাচ্ছে। দশম এবং একাদশ শ্রেণীর যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র পর্যন্ত ফাঁস হয়ে যায়। কিন্তু সেখানে এই রকম ভাবে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, প্রধানমন্ত্রী পদত্যাগ চাই, এই প্রশ্নগুলো অন্ততপক্ষে কোনোভাবেই কানে আসে না, তারা করেন না। তারা সম্পূর্ণভাবে তাকে গোচরে রাখে, তারা সম্পূর্ণভাবে তা আড়ালে রাখে। শুধু এখানেই নয়, আরো একটা ইনফরমেশন দিয়ে, অন্ধ্রপ্রদেশে সেখানেও ANU তে বিএড পরীক্ষার পর্যন্ত প্রশ্ন ফাঁস হয়েছে। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই ইন্ডি জোটের একাংশ যারা রয়েছে তারা পথে নামবে তো? পরবর্তী সময় পদত্যাগের দাবি, ইস্তফার দাবি এবং এই শিক্ষা ব্যবস্থা সেই রাজ্যে কি কি রয়েছে তা পরিবর্তনের দাবি, এই দাবিতে পথে নামবে তো? অন্যান্য কথা, দিল্লিতে বসেই কি করা হয়েছিল, সেই চক্রান্তই কি করা হয়েছিল যাতে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যায়, যাতে কোথাও না কোথাও গিয়ে বেকায়দায় ফেলা যায় রাজ্যের মানুষকে। এবং এই নিয়েই কিন্তু আমরা ধীরে ধীরে আলোচনা এগিয়ে নিয়ে যাব। কিন্তু তার আগে আরো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, শুধুমাত্র কংগ্রেস তারা যে পেছনে রয়েছে তা তো নয়। এর আগেও আমরা দেখেছি যে সেখানে শেখু কাকু যারা রয়েছে, অর্থাৎ সেখানে সিপিএম এর যেমন একটা ভূমিকা রয়েছে, তৃণমূল কংগ্রেসের একটা ভূমিকা রয়েছে, কংগ্রেসের একটা ভূমিকা রয়েছে এবং কোথাও না কোথাও গিয়ে হয়তো জামাতিদেরও একটা ভূমিকা রয়েছে। আজকে এই প্রশ্নটা কি কারণে করছে তা ধীরে ধীরে আরো পরিষ্কার হবে। যে 16 জনকে গ্রেফতার করা হয়েছে তারা কারা, তাদের পরিচয়টাই আজ আপনাদের সামনে দেব। তারা কোথাকার বাসিন্দা, তাদের নাম কি, তাদের ধাম কি, তারা কি করে কি না করে, তাদের বয়স কত। এই যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শুধুমাত্র তাদেরকে সামনে রেখে এই সকল ছাত্রদেরকে মগজ ধোলাই করে, তাদের হাতিয়ার করে যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মারধর করা হয়েছিল, যেভাবে একটার পর একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, যারা সত্যি সেই সময় গিয়েছিলেন, পথে নেমেছিলেন আন্দোলন করতে, সেই সকল পড়ুয়াদের, সেটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন চিহ্নের মধ্যে। সমস্ত কিছু এই জুনের চাচা বলে একজন, একে শাহিনবাগেও দেখা গেছে, একে এসআইআর আন্দোলনে দেখা গেছে, এই আশীর্বাদের মধ্যেও দেখা গেছে প্রতিদিন বিরিয়ানি খাওয়াচ্ছে, পোলাও খাওয়াচ্ছে এবং দেখা যাচ্ছে 30 দিন এই খাওয়াতে 5-6 কোটি টাকা লাগে এবং খাইয়েছে। এবং জুনেদ কাকে ধরেছে, জুনেদ বলছে আমাকে অন্য জায়গা থেকে টাকা দিয়েছে। এখন যোগীজি ধরেছেন তাকে। আসলে নতুন কিছু না, আগের বার এসেছিলেন একজন নকল বাপু আর তার সঙ্গে ফার্জিওয়াল, এবার এসছেন না। জুনেদের ছবিটা আমি বলেছিলাম টিভিকে রেডি রাখতে, যদি সম্ভব হয় জুনেদকে একটু চালাবেন। জুনেদকে খুব সুন্দর, জুনেদের ভিডিওটা একটু চালাবেন। আগে ছিলেন আন্না হাজারে বাপু, তারপরে ছিলেন ফার্জিওয়াল, এখন এলেন সোনাম চুকচুক, তার পিছন দিয়ে এলো অভিজিৎ দীপকে। আমি দেখছিলাম একটা ছাত্র অভিজিৎ দীপকে একটা 3য় শ্রেণীর আমেরিকান কলেজ থেকে পাশ করে টাকা পেয়ে চলে এসছেন এখানে, তাকে নামানো হয়েছে বাজারে। এবং তার সঙ্গে এই যে সৌরভ দাস ল কলেজের এক্সামে 2বার ফেল করতে করতে, এটা কেউ ব্রিলিয়ান্ট নয়, এরা নিটটিটের সঙ্গে কোনো সম্পর্কিত নয়, এদেরকে নামানো হয়েছে। তবে কি জানো তো, আমরা সবসময় বিশ্বাস রাখি আমাদের ভারত রামচন্দ্রের ভারত, রামচন্দ্র জিতবেন, রাবণ পরাজিত হবে। একই রকম ভাবে ওরা এখন টার্গেট করছে কি বলতো, কৃষি বিলে যেরকম টার্গেট করেছিল, কৃষি বিল ফেরালাম, এরপর জিতবো উত্তরপ্রদেশ, এরপর জিতবো হরিয়ানা, এরপর জিতবো বিহার, মুছে গেছে। এবার ওরা টার্গেট করেছে কি বলতো, এইবার প্রথম নিলাম ধর্মেন্দ্র, তারপর নেব নীতিন, তারপর নেব নির্মলা সীতারমন, তারপর মোদিজি। অপেক্ষা করুন অভিজিৎ দীপকে কি অবস্থা হয় আর ইউপি ইলেকশন কি হয় মানুষ দেখে। না কিন্তু অরিন্দম, আমি এক্ষেত্রে একটা বিষয় বলবো যে যদি এরকম ভাবে এগোয়, আপনি যেরকম বলেন ক্রোনোলজি, এরপর নীতিন গডকরি, তারপরে আরো একটু একটু করে এগোবে, আমি বলছি সেক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে আমি বলবো বিজেপি সরকার তাহলে বোধহয় রেজিগনেশন দেওয়াই উচিত। কারণ কয়েকটা কুচো আটশোলা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য যদি দেশের শিক্ষামন্ত্রীকে রেজিগনেশন দিতে হয়, এর থেকে কলঙ্ক আর কিছু হতে পারে না আমার মতে। এর থেকে অনেক বড় বড় ঘটনা ঘটেও এর আগের জমানার সমস্ত সরকার, তাদের মন্ত্রীরা বহাল তবিয়তে থেকেছে। এমনকি দরকার পড়লেও কয়েকজন কুচো আটশোলা, তারা ছাত্র নয়, একটার পর একটা ভিডিও, একটার পর একটা জিনিস ক্লিপিংস ভাইরাল হচ্ছে। কি করেছে তারা সেখানে? নিজেদের রিল বানিয়েছে, নিজেদের ফলোয়ার্স বানিয়ে নিয়েছে, ভিউ বানিয়ে নিয়েছে, নাচ গান করে গোয়াজু লাইকের মতো সেজে গুজে সিনেমার ক্যারেক্টার বানিয়ে কালকে ম্যারিওটে পার্টি করেছে। তাদের জন্য দেশের শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হলো। এত সহজ দেশের শিক্ষামন্ত্রীর পদ? যদি তাই হয় তাহলে এরপরে এরকম এই মানুষজন আরো অপশন পেয়ে যাবে, আরো গোয়াজু লাইক করবে, আরো রিল বানাবে, আরো ভাইরাল করবে রিল, আরো বেশি কন্টেন্ট ক্রিয়েটর। এবং আমাদের এই আনএমপ্লয়মেন্টের যুগে শুনতে খারাপ লাগলেও বিকল্প রাস্তা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া দিয়ে। সোশ্যাল মিডিয়াতে ভারত সরকারের কোনো কন্ট্রোলই নেই। ভারত সরকারের আইটি সেল এখানে সম্পূর্ণ ব্যর্থ। আজকে চিনে পারবে কেউ করতে?
চীনে অ্যালাউড রয়েছে সোশ্যাল মিডিয়া, মার্ক জুকারবার্গের প্ল্যাটফর্ম অ্যালাউড চীনে, রাশিয়াতে অ্যালাউড, কোরিয়াতে অ্যালাউড, সব জায়গায় বন্ধ করে দিয়েছে, ব্লক করে দিয়েছে, কারণ নিজের দেশের নিরাপত্তা তাদের কাছে আগে। এক্ষেত্রে এখনো পর্যন্ত কেন ভারত সরকার এই সমস্ত বিদেশি প্ল্যাটফর্মের উপরে কোনো নির্দেশিকা, কোনো নীতি, কোনো রকমের আইন কারণ কিচ্ছু লাগু করতে পারলো না, এবং তাদেরকে আশ্রয় করে নতুন প্রজন্মের মাথা খাচ্ছে এরা। আমি জানিয়ে রেখে শুনে আপনারা অবাক হবেন, যে ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, যেই যন্তর মন্তর লোকেশন দেওয়া হচ্ছে, হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে সিজেপি প্রোটেস্ট, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ফিড বা ভিডিও বেশি পুশ হচ্ছে, অর্থাৎ সেগুলোকে বেশি ভাইরাল করা হচ্ছে। এটা মার্ক জুকারবার্গের কোম্পানি, আমাদের ভারত সরকার আছে কিচ্ছু নেই। এই একইভাবে রসতলে গেছে শ্রীলঙ্কা, রসতলে গেছে বাংলাদেশ, রসতলে গেছে নেপাল, পাকিস্তান। এখনো পর্যন্ত এখানে কন্ট্রোল কোথায়? এটা আমি সরকারকে প্রশ্ন করলাম, যদি আপনি সরকারি প্রতিনিধি নন, কিন্তু সরকারি মুখপাত্র রয়েছে এখানে শাসক দলের দীপ্তাস্য, যে কায়দায় কোথাও দিল্লিতে নতুন প্রজন্ম, এরা কেউ স্টুডেন্ট ছিল না ওখানে শেষের দিকে, যারা ছিল তারা কেউ স্টুডেন্ট নয়, এরা হচ্ছে ভাইরাল রিল করার জন্য, ভিউ পাওয়ার জন্য তারা পৌঁছে গিয়েছিল, এবং এখন ঘটনাচক্রে আমাদের ঘরে ঘরে, পশ্চিমবঙ্গতেও তাই। এমন অনেকে রয়েছেন বাড়িতে বসা মা কাকিমার বয়সী, বৌদিদের বয়সী মহিলারা, তারা এমন সমস্ত অশ্লীল ভিডিও বানান যে আপনি দেখতে চাইলেও দেখতে পারবেন না, চোখের সামনে চলে এলো, আপনি নিজে সেটা বন্ধ করে ঘুরিয়ে চলে যাবেন, কারণ এগুলো চলছে। প্ল্যাটফর্মটা ভারত সরকারের নয়, তাই চলছে, এবং তারা ডলারে কামাচ্ছে। এদেরকে নিয়ন্ত্রণ করা গেল না। থ্যাংক গড অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়েছে, কিন্তু কি মনে হয় যে এই অ্যাকশন নেওয়ার পর এগুলোকে পশ্চিমবঙ্গে অন্তত নিয়ন্ত্রণ করা যাবে? তুমি দিল্লির দিকে যাচ্ছি না, আপনি বঙ্গ বিজেপির তরফ থেকে এসেছেন মুখপাত্র, বিজেপি সরকার কি পশ্চিমবঙ্গ অন্তত এগুলোকে কন্ট্রোল করতে পারবে? এটা কি শিক্ষা হলো একটা? তা সে এই খালেদ রেজাই হোক বা আমাদের বামপন্থী নায়িকা শ্রীলেখা মিত্রই হোক, কি বলবেন? দেখুন, শ্রীলেখা দেবী তো বলছেন উনি নাকি চশমাটা ছিল না, চশমাটা ছিল না, সেই আমার রঞ্জন দত্তের গান মনে পড়ে গেল, যেটা খুলে গেলে দাদা আমি মুশকিলে পড়ি। দেখো, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা দীর্ঘ লড়াইয়ের পর এই রাজ্যে সরকারে এসেছি, কিন্তু আমাদের বিরোধী বলতে আমরা পেয়েছি বামাতি, জামাতি আর তামাদি। বামাতি জামাতি তো বুঝতেই পারছো, তামাদি হচ্ছে তৃণমূল, যাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার এরা জানে যে রাজনৈতিক ক্ষেত্রে এদের কোনো জায়গা নেই, এদের সামাজিক কোনো স্বীকৃতি এরা নেই, এদের সামাজিক গ্রহণযোগ্যতাটাও নেই, রাজনৈতিক গ্রহণযোগ্যতা তো অনেক পরের বিষয়। ফলে এরা কি হচ্ছে, এরা এখন নানা রকম ভেগ ধরে এরা সমাজে একটা অস্থিরতা তৈরি করতে চাইছে। দেখো, যখন 2011 সালে একটা পরিবর্তন হয়েছিল, সেই সময় মানুষের অনেক আশা ছিল সেই সময়ের তৃণমূল সরকারের কাছে, মমতা ব্যানার্জির কাছে। এবারেও একটা পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তন বিজেপির একটা লক্ষ্য রয়েছে। আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, দেশের অন্য রাজ্যের সরকার গড়ার সঙ্গে পশ্চিমবঙ্গের সরকার গড়ার একটা তফাৎ হলো যে পশ্চিমবঙ্গটা আমাদের কাছে একটা সিভিলাইজেশনাল ওয়ার ছিল, একটা সভ্যতার জন্য যুদ্ধ, একটা সভ্যতাকে টিকিয়ে রাখা, বাঙালি হিন্দুর যে সভ্যতা, যে ঐতিহ্য, যে সংস্কৃতি, তাকে টিকিয়ে রাখা আমাদের একটা বড় লক্ষ্য আছে। আমাদের লক্ষ্য কি? শিক্ষা, শিল্প এবং স্বাস্থ্য, এই তিনটে ক্ষেত্রকে যেভাবে দুর্মুষ করে দেওয়া হয়েছে, একদম মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গকে আবার সবার আগে এগিয়ে নিয়ে যাওয়া। এবার এই জন্যই, এবং এই বামাতি, জামাতি এবং তামাদি, তারা কিন্তু আমাদের এই লক্ষ্যটা খুব পরিষ্কার বুঝতে পারছে, এবং তাই জন্য তারা চাইছে যে রাজ্যে একটা অস্থিরতা তৈরি করতে। একটা অস্থিরতা তৈরি হয়ে থাকলে স্বাভাবিক সেখানে কোনো উন্নয়নের কাজ করা যাবে না, রাজ্য সরকার সেই নিয়েই ব্যস্ত থাকবে। সেদিনকে এত কোম্পানি লকর হওয়া থেকে খুলে যাচ্ছে, এত ইন্ডাস্ট্রি আসছে, এটাকে আটকাতে হবে, নজর ঘোরাতে হবে, শুধু নয়, এটাকে আটকাতে হবে। সেই জন্য অস্থিরতা তৈরি করে মনে হচ্ছে যে এদেরকে চিহ্নিত করে বা এদেরকে এই যে গুন্ডা দমন আইন, এদেরকে অ্যারেস্ট করে এই মুখোশগুলো খুলে এগুলোকে এদেরকে চিহ্নিত করা হবে, এবং এদের পেছনে যারা আছে তাদেরকেও চিহ্নিত করা হবে। দেখো, পশ্চিমবাংলায় আজকে যে বামেরা তারা প্রশ্ন ফাঁস দিয়ে এত কথা বলছে, তাদের কিন্তু সেই অনিলায়নের যুগ দিয়ে শুরু, পশ্চিমবাংলার শিক্ষার অবনতি। এবং আমরা মনীষা মুখার্জির কথা তো আমরা ভুলবো না, যে মনীষা মুখার্জি ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সাম ডিপার্টমেন্টের তিনি হেড ছিলেন, তিনি কোথায় সেই সময়তে তো আপনারা কোনো রাস্তায় নেমে আন্দোলন করেন না? সেই সময়েও কিন্তু আমাদের স্বল্প শক্তিতে আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি। এখন নিউ মিডিয়া সবসময় ছিল। সোশ্যাল মিডিয়ার জমানায় এখন কি যেরকম কেরালা, আমি বলছি কেরালার কথা, কেরালা তো
কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, কেরালা পিএসসি সেখানে দশম একাদশ শ্রেণীর কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, পাঞ্জাবের শিক্ষক নিয়োগের যে কোয়েশ্চেন পেপার সেগুলো লিক হয়েছে, অন্ধ্রপ্রদেশ এএনইউতে সেখানে বিএড এর কোয়েশ্চেন পেপার লিক হয়েছে। এগুলো নিয়ে কটা আন্দোলন হচ্ছে, এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটা আন্দোলন কন্টেন্ট সব হচ্ছে। জায়গায় চলছে, আন্দোলন সব জায়গায় চলছে। এবার দেখো কন্টেন্টের কথা যদি তুমি বলো, এটা আজ থেকে না, আজকে তুমি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের কথা বলছো, কিন্তু তার অনেক আগে সেই চেষ্টাটা হয়েছে ভারতবর্ষে।